হ্যালো স্টুডেন্ট, স্বাগত আমার চ্যানেলে। তো তোমরা যে ক্লাস 11-এ যারা আছো, তোমাদের সেশন তো শুরু হয়ে গেছে অলরেডি। আর আর 3 মাস পর তোমাদের সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে পরীক্ষা হবে। তো এই 3 মাসের মধ্যে চেষ্টা করব আমি এই ভিডিও দেওয়ার প্রথম থেকে শুরু করব। আর 3 মাসের মধ্যেই প্রত্যেকটা চ্যাপ্টারের যে বিষয়বস্তুগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই আলোচনা করব, যাতে আমাদের ওভারঅল সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। এবং যেখানে প্রত্যেকটা টপিক থেকে কী কী কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কেমন কি মার্কস আছে সেটা আমি নাই এই ভিডিও লিঙ্কে দিয়ে দিব, মার্কস ডিস্ট্রিবিউশনটা। তাছাড়া আমি চ্যাপ্টারের শুরুতে বলেও দেবো যে কীরকম নম্বর থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তো দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে ক্লাস 11-এ, তা হচ্ছে ভৌত রাশি পরিমাপ ও মাত্রা। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসবে 3 মার্কসের। 3 মার্কস আসবে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। তো 3 মার্কস আসবে। আর তোমরা তো জানিয়ে গেছো তোমাদের প্রথম সেমিস্টারটা পুরোপুরি এমসিকিউ। তো দেখবো এই চ্যাপ্টারে তো যা যা টপিক আছে তার মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা তুলে ধরবো। তো দেখো, আমাদের প্রথম টপিক এই চ্যাপ্টারে শুরু হবে, তা হচ্ছে প্রথমত আমাদের বুঝতে হবে চ্যাপ্টারের নাম। দেখো, ভৌত রাশির পরিমাপ। তো আমাদের ফার্স্টে জানতে হবে ভৌত রাশিটা কি, তা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তো ভৌত রাশি মানে আমরা বুঝবো যে যা পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য মানে কিভাবে? সেটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা কোনো সংখ্যা দিয়ে তার রেজাল্টটা বলতে পারবো। যে যেমন ধরো সময়, 3 সেকেন্ড ধরে, 4 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে কোনো কাজ হলো। বা ধরে নাও আমি বললাম যে আহ, আমি ধরে নাও 10 মিটার হেঁটেছি আজ, বা ধরে নাও 2 কিলোমিটার হেঁটেছি। তো এই যে আমি কতটা দূরত্ব গেলাম, 2 কিলোমিটার, এগুলো একটা সংখ্যা দিয়ে বোঝানো যাচ্ছে। তাহলে যা পরিমাপযোগ্য, ঠিক আছে, ভৌত রাশি মানে যা পরিমাপযোগ্য, তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। আবার এমন কিছু আছে যেগুলো পরিমাপ করতে পারি না, যেমন হচ্ছে গন্ধ, স্বাদ, তারপর বর্ণ, কোনো কিছু রং। যেমন দেখো, এখানে আমি এখন এই যে লিখছি, এখানে যে কালারটা ইউজ করছি এটা হোয়াইট কালার, হোয়াইট কালার দিয়ে লিখছি। তো এখানে হোয়াইট কালারটাকে আমরা পরিমাপ করতে পারবো না, কিন্তু আমরা বলতে পারবো যে যদি হচ্ছে কোনো কালার ডিপ হয়, কোনো কালার লাইট হয়, তো সেগুলো বলতে পারবো। তো নিউমেরিক্যাল নাম্বার দিয়ে পরিমাপ করা যাবে না, সেগুলো ভৌত রাশি না। এবার পরিমাপ তো অনেকভাবে করা যেতে পারে, কোনো যন্ত্রের দ্বারা হতে পারে। যেমন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কোনো স্কেল ব্যবহার করতে পারি। তো সেই পরিমাপটা অনেকভাবে করা যাবে। তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে যা পরিমাপযোগ্য তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। ঠিক আছে, এবার যেমন উদাহরণ দেখো, দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো, সময় পরিমাপ করতে পারবো, ভর পরিমাপ করতে পারবো, তারপর ঘনত্ব পরিমাপ করতে পারবো, দ্রুতি বা স্পিড পরিমাপ করতে পারবো, বেগ বা ভেলোসিটি পরিমাপ করতে পারবো। তো এইগুলো সবই হচ্ছে ভৌত রাশি, এদেরকে পরিমাপ করতে পারবো। কিন্তু কি পরিমাপ করতে পারবো না? স্বাদ, গন্ধ, বর্ণ, এগুলো ভৌত রাশি না। এইবার কথা হচ্ছে যে এই ভৌত রাশি, যে এতগুলো টাইপের ভৌত রাশি আছে, এখানে তো কিছু এক্সাম্পল লেখা আছে, আরো অনেক আছে। তো এই ভৌত রাশিকে আরো দুটো ভাগে ভাগ করা হয়, সেগুলো আমাদেরকে দেখতে হবে। দেখো, ভৌত রাশিকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। এক হচ্ছে প্রাথমিক রাশি বা প্রাথমিক ভৌত রাশি বলা যেতেই পারে, প্রাথমিক ভৌত রাশি। আর এক হচ্ছে লব্ধ রাশি বা লব্ধ ভৌত রাশি। প্রাথমিক বা মৌলিক ভৌত রাশি, ঠিক আছে, এগুলো কি? এইসব ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল না। এরা নিজেরাই, নিজেদের অস্তিত্ব আছে, মানে এরা অন্য কারোর উপর নির্ভর করে না। যেমন এখানে লিখে নাও যে এই সব। ও হ্যাঁ, একটা কথা, ক্লাস চলাকালীন আমার সাথে সাথেই খাতায় নোট ডাউন করলে তোমাদের সুবিধা হবে বেশি। তো সাথে সাথে নোট ডাউন করবে, আমি ধীরে ধীরেই বলবো।
তাড়াহুড়ো কিছু নেই। আর যাদের একটু মনে হবে যে ভিডিওটা স্লো মনে হচ্ছে, তারা 1.5x ভিডিওটা দেখে নেবে। এইসব ভৌত রাশি অন্য ভৌত রাশির উপর নির্ভর করে না, অর্থাৎ এরা স্বাধীন, উপর নির্ভর করে না, এরা স্বাধীন। যেমন 7টি নাম আছে, সেই 7টি নাম আমি লিখব। দৈর্ঘ্য, সময়, ভর, তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা এখানে লিখব উষ্ণতা, তারপর লিখব দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য মানে হচ্ছে সেটা শক্তি, সময়ের সাথে, ক্ষেত্রফলের সাথে রিলেটেড, ইন্টেন্সিটির সাথে, যাকে ইংলিশে বলে। আচ্ছা কয়টি হলো? 1 2 3 4 5 6, 6টি হলো, আরেকটি থাকবে। হ্যাঁ, তা হচ্ছে পদার্থের পরিমাণ। কেমিস্ট্রিতে আমরা ইউজ করে থাকি, ফিজিক্সে ইউজ করে থাকি। সেই পদার্থের পরিমাণ বলতে আমরা যেটা মোল দিয়ে বোঝাই। এগুলো হচ্ছে প্রাথমিক ভৌত রাশি। আবার লব্ধ রাশি কি? যেসব ভৌত রাশি প্রাথমিক ভৌত রাশির উপর নির্ভর করে। যেমন দেখো, অর্থাৎ আমি এটা সংজ্ঞাতে লিখব যে এই সব ভৌত রাশি প্রাথমিক মানে ওই মৌলিকটা, প্রাথমিক রাশির উপর নির্ভর করে, বা প্রাথমিক রাশি যে তৈরি হয় রাশির উপর নির্ভর করে। তোমরা কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করো, বেশি কত উদাহরণ মুখস্থ রাখবে, বা উদাহরণ কেনই বা বেশি মুখস্থ রাখবে, আর কনসেপ্ট বোঝো। এইসব ভৌত রাশি প্রাথমিক রাশির উপর নির্ভর করে। অর্থাৎ কেমনভাবে নির্ভর করে? যেমন একটা সহজ উদাহরণ দেখো, আমি যদি বলি যে ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমরা কি করব? দৈর্ঘ্যের সাথে আমরা প্রস্থ কি করব? গুণ করব। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হচ্ছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এগুলো প্রাথমিক ভৌত রাশি, এদেরকে গুণ করে তুমি পাচ্ছ ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা হয়ে গেল তাহলে কি? লব্ধ ভৌত রাশি। আরো উদাহরণ দেখো, যেমন হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। হ্যাঁ দেখো, ভর হচ্ছে প্রাথমিক ভৌত রাশি। এই ভর আর এখানে হচ্ছে আয়তন। আয়তন আবার কি হয়? আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব, মানে আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি দৈর্ঘ্যের কিউব। তার মানে ভর, আয়তন, এই আয়তন আবার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, তার মানে আয়তন নিজেও একটা লব্ধ রাশি, তা প্রাথমিক রাশি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এবং ভর আর এই আয়তন নিয়ে ঘনত্ব হয়, তার ঘনত্ব নিজেও একটা লব্ধ রাশি, যা প্রাথমিক রাশির উপর নির্ভর করছে। তাহলে এগুলো হচ্ছে লব্ধ রাশি, মানে যারা প্রাথমিক রাশির উপর নির্ভর করে, তার মানে এরা স্বাধীন না, কিন্তু প্রাথমিক ভৌত রাশি মানে এরা স্বাধীন। ঠিক আছে? তো এই গেল ভৌত রাশি ব্যাপার, অর্থাৎ যাদের পরিমাপ করতে পারবো, যাদের ক্ষেত্রে একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা দিতে পারবো, যে এই বস্তুটা ভর 10 কেজি, তাহলে এই যে সংখ্যা থাকছে একটা 10, তার মানে পরিমাপ করা সংখ্যা, মানে পরিমাপ করা যাবে সংখ্যা দিয়ে। তো এগুলো হচ্ছে ভৌত রাশি। আচ্ছা এইবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে বিভিন্ন ভৌত রাশিকে পরিমাপ করা, বিভিন্ন ভৌত রাশি সম্পর্কে জানা এবং তাদেরকে পরিমাপ করা, রাশিকে পরিমাপ করতে হবে। এবার এই ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে আমাদের একক সম্পর্কে জানতে হয়। কেন বলছি একক সম্পর্কে জানতে হয়? সাপোজ আমি বললাম যে, ধরো আমি, আচ্ছা একটা ছবি দাও, ধরো একটা দণ্ড, এই দণ্ডটার আমি এখন দৈর্ঘ্য পরিমাপ করব। তাকে আমি ধরো দৈর্ঘ্যটাকে এল দিয়ে চিহ্নিত করলাম, এবং এর দৈর্ঘ্য আমরা লিখলাম 10। এবার ব্যাপারটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10, ঠিক আছে? এবার আমি দণ্ডটা ভর পরিমাপ করব।
দণ্ডটার ভরকে m দিয়ে লিখলাম, তারও পরিমাণ ধরো 10। এবার আমি যদি এখানে উত্তর লিখি যে আমি এই দণ্ডটি পরিমাপ করলাম, তার রেজাল্ট বেরিয়েছে 10। এখানে দুটো ব্যাপার আমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে। 10 যে পরিমাপ করলাম, এটা কি পরিমাপ করলাম? দৈর্ঘ্য বা ভর সেটা উল্লেখ করতে হবে। কিন্তু আমরা যে দৈর্ঘ্যে এই 10-এর পরে যে লিখে দিই এইভাবে মিটার, তাহলে এই যখনই মিটারটাকে দেখবো আমরা নিশ্চিত হয়ে যাব যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করেছি। ভরের পাশে যদি লিখে দিই 10 কেজি, তাহলে আমরা এই কেজি দেখে বলে দেবো আচ্ছা ভর পরিমাপ করেছে। তাহলে এই যে 10, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারের পাশে একটা টার্ম আছে মিটার, এটা চিহ্ন। একক অ্যাকচুয়ালি এই শুধু মিটারটা না, এটা একটা চিহ্ন, কিন্তু এই পার্টটাই একককে ক্যারি করছে, এটাই একককে বোঝাচ্ছে। তাহলে ভালো করে জিনিসটা যদি দেখি, দেখো একক জিনিসটা ডিটেলসে বলবো, কিন্তু এই যে পাশে যে এম লেখা আছে, পাশে যে এই যে কেজি লেখা আছে, এগুলো একককে রিপ্রেজেন্ট করছে। কিন্তু মাথায় রাখো যে একক অ্যাকচুয়ালি বলতে একক বলতে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায়, একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ। কিরকম কি? এই দেখো এখানে যে ভরটা আছে 10 কেজি, আমি এটাকে লিখতে পারতাম 10 ইন্টু 1 কেজি লিখতে পারি। তার মানে কি বলবো যে এই দণ্ডটির ভর 1 কেজি ভরের বস্তুর 10 গুণ। তাহলে এই যে 1 কেজিটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, একে বলা হচ্ছে একক। একক মানে একটা নির্দিষ্ট পরিমাণ, কিন্তু আমরা বারবার এখানে 1 কেজি, এখানে 10 ইন্টু 1 মিটার এভাবে লিখবো না। আমরা সংক্ষেপ কি লিখে দেবো? মিটার, কেজি, গ্রাম, সেকেন্ড। তো এগুলো মানে সংক্ষেপে বলতে গেলে আমি মিটারটাকে একক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি বা কেজিটাকে একক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি শুধু কেজি না, 1 কেজি মানে একটা নির্দিষ্ট পরিমাণকে বলা হয় একক। যেমন দৈর্ঘ্যের, তোমরা ক্লাস 11-এ পড়ো তো এগুলো জানবেই যে দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। তো দৈর্ঘ্যের এসআই একক মিটার, এই যে আমরা বলছি একক মিটার, অ্যাকচুয়ালি শুধু একক মিটার বললে হবে না, এটা 1 মিটার। মানে 1 মিটার বলতে যদি এখন এতটুকু দৈর্ঘ্য হয়, তার মানে এই 1 মিটার বলতে এতটাকে একটা নির্দিষ্ট পরিমাণ ধরে নিতে হবে। ধরে নিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য এটার কত গুণ সেটা বিচার করতে হবে, সেটাই আমরা হচ্ছে পরিমাপ করা বলি। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ যাকে আমরা একক বলছি, সেই নির্দিষ্ট পরিমাণের কত গুণ গিয়ে দাঁড়াচ্ছে, সেটা দৈর্ঘ্য হোক, সময় হোক, ভর হোক, সেটাকে বলে পরিমাপ করা বলে। যেমন দেখো এই দণ্ডটার দৈর্ঘ্য কত? 10 মিটার, মানে 1 মিটারের 10 গুণ, এটা হচ্ছে পরিমাপ। তাহলে আমাদের যখন ভৌত রাশি পরিমাপ করি তখন কিরকম তাহলে রেজাল্ট পাবো? তাহলে ভৌত রাশির পরিমাপের যে ফল, ভৌত রাশির পরিমাপের ফল, সেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, কোন একটা নাম্বার থাকে, নিউমেরিক্যাল ভ্যালু, তার সাথে থাকে এখানে একক। একটু দেখে নিই ওই লেখাটা বোর্ডের বাইরে চলে গেল নাকি, 1 সেকেন্ড। না, ঠিক আছে, বোঝাতে যাচ্ছে। তাহলে ভৌত রাশি পরিমাপ করার পর যে ফলটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেটা তার মধ্যে দুটো জিনিস থাকে, একটা নাম্বার, একটা হচ্ছে একক। যেমন এখানে দেখো এই যে 10 হচ্ছে রেজাল্ট যেটা পেলাম, 1 কেজিটা হচ্ছে একক। এই গেল এককের কনসেপ্ট। কিন্তু এই একককেও আবার দুটো ভাগে ভাগ করবো এখন, সেটা আমরা পরের স্লাইডে দেখছি। এই যে একক আছে, এই একককেও আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। এক হচ্ছে প্রাথমিক একক, ঠিক প্রাথমিক ভৌত রাশির মতো, যে এরা কারো উপর নির্ভর করবে না, এরা নিজেরাই স্বাধীন, প্রাথমিক একক। আর এক হচ্ছে গিয়ে লব্ধ একক, অর্থাৎ এরা প্রাথমিক এককের উপর নির্ভর করবে, লব্ধ প্রাথমিক এককের উপর নির্ভর করে, আর প্রাথমিক একক নিজেরাই স্বাধীন। এরা অন্য কোনো এককের উপর নির্ভর করে না। কিন্তু লব্ধতে কি হবে? এরা প্রাথমিক এককের উপর নির্ভর করে,
আচ্ছা, ক্লাসগুলো যে ভিডিওগুলো করছি, ক্লাসগুলো ভিডিও টাইমিং কি হবে জানি না, আমি পড়াতে থাকবো। কোনো ভিডিও হয়তো 1 ঘন্টা হবে, কোনো ভিডিও হয়তো 40 মিনিট হতে পারে, যতক্ষণ না শেষ হচ্ছে টপিক। তো এটা অন্য কেউ প্রাথমিকটা অন্য কেউ উপর নির্ভর করে না, মানে এরা স্বাধীন আর ওরা নির্ভর করে। আচ্ছা, এবার এর উদাহরণ আসার আগে একটা কথা আরো জানতে চাই। আমরা এই যে এককগুলো যখন লিখবো, এই এককগুলোকে কিছু সিস্টেম ফলো করা হয় এদেরকে লেখার সময়, এসআই, সিজিএস, এমকেএস, এফপিএস। কিন্তু তোমরা বেশি ফোকাস করবে এই দুটো সিস্টেমের উপর, এসআই সিস্টেম, একটা হচ্ছে সিজিএস সিস্টেম। এই দুটো সিস্টেমের ভিত্তিতেই আমরা সব এককগুলো লিখবো। সিস্টেম মানে বোঝানো হচ্ছে, দেখো এগুলো সিস্টেম, এই সিজিএস, এমকেএস, যত যত বইতে নাম দেখবে আরো আছে, এগুলো যে আসে এগুলো হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের এককগুলো ব্যবহার করতো, তাদের ভিত্তিতে এককগুলোকে সাজানো হয়েছে। কিন্তু এসআই যেটা আছে এটা হচ্ছে আমাদের অল ওভার পুরো ওয়ার্ল্ডেই এটা ইউজ হবে এখানকার এককগুলো। তাহলে আমাদের জানতে হবে, মানে ধরো দৈর্ঘ্যের একক মিটার, তো মিটারটা কে বললো, এই যে দৈর্ঘ্য একক যে মিটার ধরবো এটাকে সিলেক্ট কে করলো, সেই সিলেক্টটা করা হচ্ছে এসআই সিস্টেম অনুযায়ী। আবার দৈর্ঘ্যের একক সিজিএস এ চলে আসবে সেন্টিমিটার। মানে যারা সিজিএস ফলো করে বা যেসব দেশ সিজিএস ফলো করে তারা দৈর্ঘ্যকে সেন্টিমিটারে লেখার চেষ্টা করবে। কিন্তু যখন এসআই সিস্টেম ফলো করবো, মানে পুরো ওয়ার্ল্ডে যেটা ভ্যালিড, সেই সেই ক্ষেত্রে আমরা কি করবো বা সুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এসআই তে দৈর্ঘ্যের একক মিটার লিখবো। তো এই সিস্টেম দুটোকে আমরা বেশি ফলো করবো এবং এটা দিয়ে আমাদের সব কাজ হবে। তো ঠিক আছে, তো এসআই সিস্টেমে আর হচ্ছে সিজিএস সিস্টেমে এককগুলো লিখবো, সেটা পরের স্লাইডে দেখো। প্রথমে আমি প্রাথমিক এককগুলো লিখবো। আচ্ছা, এখানে এভাবে ব্যাপারটা থাকবে যে এখানে প্রাথমিক ভৌত রাশির নাম থাকবে, প্রাথমিক ভৌত রাশি। এখানে থাকবে এসআই পদ্ধতিতে একক, এখানে থাকবে সিজিএস পদ্ধতিতে একক। আরেকটা কথা, যে যে এককগুলো বেশি দরকার সেগুলো লেখা হবে। যেমন দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি, আর দিয়ে প্রকাশ করতে পারি, এক্স দিয়েও প্রকাশ করতে পারি, এরকম চিহ্ন ইউজ হয়ে থাকে, এগুলো চিহ্ন, অন্য চিহ্ন হতে পারে। কিন্তু দৈর্ঘ্যের একক এসআইতে আমরা নিব হচ্ছে মিটার। অ্যাকচুয়ালি শুধু মিটার বলা উচিত নয়, কি বলা উচিত, 1 মিটার, সংক্ষেপে শুধু মিটার লিখবো। আর সিজিএস এ বলা হবে সেন্টিমিটার। ভর, ভরকে আমরা সাধারণত এম দিয়েই প্রকাশ করি, সে বড় এম হোক ছোট এম হোক। এসআই পদ্ধতিতে আমরা লিখি একক 1 কেজি, কিন্তু শুধু কেজি লিখবো। আর সিজিএস হবে গ্রাম, মানে 1 কেজি, মানে এসআই পদ্ধতিতে ভর বলতে 1 কেজিকে বোঝানো হবে। সময়, সময়কে আমরা সাধারণত টি দিয়ে প্রকাশ করে থাকি। আর এসআই পদ্ধতিতে একক হবে সেকেন্ড, যাকে শুধু এস দিয়ে লেখা যাবে, বা সংক্ষেপে তুমি এসিসি লিখতে পারো, বা শুধু এস লিখতে পারো। সিজিএস পদ্ধতিতেও সেকেন্ড। আর কিছু আরো অনেকগুলোই আছে, যেমন ধরো তড়িৎ প্রবাহ মাত্রা ওর অ্যাম্পিয়ার হবে, পদার্থের পরিমাণ মোল হবে, তারপর দীপন পাবল ওর ক্যান্ডেলা হবে। তো আমি ওগুলো লিখছি না, আমাদের মেইনলি যে দরকার যেগুলো আমি সেগুলোকে ফোকাস করছি। বাকি ওগুলো প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়াবে তখন ওগুলো পাবি, যে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, ওগুলো তুমি পাবি। আচ্ছা, এবার চলে আসি কিছু লব্ধ একক দেখি। যেমন উষ্ণতার একক এখানে বলা যেতে পারতো, উষ্ণতাও ছিল। আচ্ছা লিখি, দেখো উষ্ণতা, উষ্ণতাকে থিটা দিয়ে প্রকাশ করে, ক্যাপিটাল টি দিয়েও প্রকাশ করে। এসআইতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, যে ক্যাপিটাল কে দিয়ে লেখে। সিজিএস হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরকম আরো হবে। আচ্ছা, এবার দেখো লব্ধ রাশি, লব্ধ রাশি এবং তার কিছু একক। এবার ব্যাপারটা বোঝো, লব্ধ রাশির ক্ষেত্রে একক লেখার সময় তার ফর্মুলাগুলো, মানে তার গাণিতিক রূপগুলো জানা উচিত, তাহলে তাড়াতাড়ি হয়। যেমন আমি বলছি ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল একটা লব্ধ রাশি। এর এর হচ্ছে ফর্মুলা, ক্ষেত্রফল কিভাবে বের করি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য মানে কি মিটার, তাহলে হবে কি মিটার স্কোয়ার। আবার এখানে কি দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে সিজিএস এর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, তার স্কোয়ার। একইভাবে আয়তন, আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব, তাহলে দৈর্ঘ্য মিটার, তার কিউব হবে। সিজিএস হবে সেন্টিমিটার, তার কিউব। যদি বলো ঘনত্ব, ঘনত্ব, ঘনত্বকে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি, আচ্ছা এখানে সিম্বলগুলো লিখিনি আমি। আয়তনকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়, ভি ফর ভলিউম। ঘনত্বকে রো দিয়ে লেখা হয়, রোটা হচ্ছে এই পি এর মতো দেখতে কিন্তু একটু এরকম কাট করা থাকে। আর হচ্ছে বা ডি, ছোট ডি দিয়েও লেখা হয়, ডি ফর ডেন্সিটি। আর ঘনত্বর হচ্ছে ফর্মুলা কি, ভর বাই আয়তন। তাহলে ভর, এসআই তে ভরের একক কেজি, বাই আয়তন। এবার তোমরা একককে এইভাবেও লিখতে পারো, বা
আমি এটাকে লিখতে পারবো, আমি নিচে লিখছি কেজি মিটার, এখানে ডট দিবে কারণ দুটো আলাদা আলাদা, কেজি আর মিটার, এখানে ডট দিবে একটা। তো এক সেকেন্ড, হ্যাঁ এখানে একটা ডট দিবে, আর এখানে মিটার ইনভার্স কিউব করে দাও, অথবা তুমি উপরে এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো, যেটা তোমার সুবিধা। আর এখানে চলে আসবে গ্রাম ভর বাই আয়তন, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এইভাবে এককগুলো আসবে। আর কি হতে পারে, আরেকটা দেখে নাও এক্সাম্পল, তা হচ্ছে একটা অন্য কিছু দেখি, দেখো ভরবেগ, ভরবেগ, ভরের জন্য কেজি। আচ্ছা বেগটা তো বলিনি, বেগ কি, বেগ হচ্ছে সরণ বাই সময়, তো ওর জন্য আসে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওর ক্ষেত্রে হবে মানে সিজিএস এর ক্ষেত্রে হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তো এইভাবে লব্ধ রাশির একক বের করতে হবে। তাহলে জিনিসটা কি শিখলে, আমি চাইছি না তোমরা এই এককগুলো আগে শেখো, আগে মাথা রাখো যে এই যে ভৌত রাশিগুলো আছে এদের একক বলো, বা এই চ্যাপ্টার আরো এরপরে মাত্রা বের করতে হবে, এদের মাত্রা বলো, একক মাত্রা বের করার জন্য এদের গাণিতিক রূপগুলো জানতে হবে, মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কয়ার, আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, ঘনত্ব মানে ভর বাই আয়তন, এগুলো জানতে হবে। ওগুলো যদি বোঝো তাহলে এগুলো তাড়াতাড়ি হবে। আর এই বেসিক কিছু আছে, এখানে 7টি আছে টোটাল, 7টির মধ্যে আমি মেন এই 3টা আগে লিখেছি, বাকিগুলো চ্যাপ্টারের সাথে সাথে হয়ে যাবে। তো এগুলোকে রেডি করতে হবে। তো এই গেল এককের ব্যাপার। এইবার আমাদের জানতে হবে হচ্ছে মাত্রা সম্পর্কে। অ্যাকচুয়ালি মাত্রা থেকেই কোশ্চেন আসা শুরু হবে, মানে ওই যে 3 নম্বর, এই চ্যাপ্টারে 3 নম্বর আছে, 3 নম্বরের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক মাত্রার টপিক ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে ত্রুটি, আর থার্ড হচ্ছে আসন্ন মান। এই 3টা জায়গা থেকেই কোশ্চেন আসবে। আর এই চ্যাপ্টারে কিছু প্র্যাকটিক্যাল টপিক আছে, যেমন হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, ওগুলো থেকে কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন আসবে, কিন্তু আমি বোর্ড ফোকাসে পড়াচ্ছি, মানে সেমিস্টার। আমি নিট যেই ফোকাসে অত ডিটেলসে যাচ্ছি না, বেশিরভাগ থিওরি এটা বোর্ড ফোকাসে মনে হচ্ছে। আচ্ছা এবার হচ্ছে আমরা দেখবো মাত্রা। মাত্রা বা একে আমরা বলে থাকি ইংরেজিতে ডাইমেনশন। ঠিক আছে, ডাইমেনশন বা মাত্রা। আচ্ছা এবার দেখো মাত্রা ব্যাপারটা আসার আগে আমরা এইভাবে জিনিসটা বুঝতে চাইছি, একটা উদাহরণ নিয়ে আমরা বুঝবো। ধরো আমি বললাম যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তার যে গাণিতিক রূপ সেটা আমরা কি জানি, যে বল মানে বাহ্যিক প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু বস্তুর ভর, বস্তুর ভরকে আমরা এম দিয়ে লিখি, ইন্টু ত্বরণ, ত্বরণকে আমরা এ দিয়ে লিখি। এমটা হচ্ছে ভর, বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুটার ত্বরণ। এবার কথাটা হচ্ছে, হ্যাঁ এখানে ভর ধ্রুবক ওগুলো জানি বা চ্যাপ্টারে পড়বে। এবার আমি যদি একটা কোশ্চিন করি, এই যে বল, এই বল হচ্ছে একটা লব্ধ রাশি, বল একটা লব্ধ রাশি। এবার একটা কোশ্চিন, এই লব্ধ রাশিটি কোন 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 প্রাথমিক রাশি দিয়ে তৈরি, কোন কোন প্রাথমিক রাশি মানে দৈর্ঘ্য ভর সময় আরো আছে উষ্ণতা, এগুলো কোন কোন প্রাথমিক রাশি দিয়ে তৈরি, এবং ওই প্রাথমিক রাশির সাথে এই যে লব্ধ রাশি মানে বল কিভাবে সম্পর্কযুক্ত, এবং তাদের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা আমি ধরো কোশ্চেন করলাম যে এই বলটা কোন কোন প্রাথমিক রাশি দিয়ে তৈরি এবং তাদের সাথে এই বলের কি সম্পর্ক, এগুলো যদি আমাকে জানতে হয় সহজভাবে, তাহলে আমাকে মাত্রা লিখতে হবে, মাত্রা লেখা শিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো আমি তোমাদের যদি বলি এই সিম্বলটা লিখি CO2, আর একবার যদি বলি এভাবে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তো দেখো এই এখানে নামটা লিখলাম কার্বন ডাই অক্সাইড। একবার এখানে দেখো, তুমি এখান থেকে বেশি ইনফরমেশন পাবে। কি ইনফরমেশন পাবে, প্রথমত নাম তো তুমি জেনে গেলে, কিন্তু এখানে দেখো এটাও সহজে জানতে পারছো, এর মধ্যে কার্বন আছে, কার্বন আছে, অক্সিজেনও আছে, এবং অক্সিজেন কয়টা আছে, দুটো আছে। আরো দেখো, আরো যদি দেখো অন্য উদাহরণ, যদি বলি ক্লোরিন গ্যাস, কিন্তু যখন ক্লোরিন গ্যাস বলি তখন বলি কি Cl2, তাহলে ক্লোরিন গ্যাসের মধ্যে কয়টা ক্লোরিন পরমাণু আছে, দুটো আছে।
তাহলে এরকম রূপ যখন থাকছে তখন আমাদের বলতে খুব সুবিধা হচ্ছে যে ইনস্ট্যান্ট দেখা মাত্রই যে এটা 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 আছে, এতগুলি আছে, এগুলো বলা খুব সহজ। ঠিক ওইভাবে মাত্রাটাকে লিখবো। দেখো কিভাবে লিখবো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো এই যে বল, বলের মাত্রা আমরা এইভাবে লিখি এম এল টি এর পাওয়ারে -2। অর্থাৎ মানে কি, এই যে বল একটা লব্ধ রাশি, তা ভরের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। এবং কিভাবে নির্ভর করে, দেখো এম এর পাওয়ারে 1 আছে, তার মানে ভরের সাথে দৈর্ঘ্য সমানুপাতিক, ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল। তারপরে হচ্ছে দৈর্ঘ্যের সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু সময়ের সাথে দেখো, সময়ের সাথে নির্ভর কি, পাওয়ারে -2 আছে, মাইনাস থাকা মানে কি ইনভার্সলি, বলের সাথে সময়ের একটা সম্পর্ক ইনভার্সলি, ঠিক আছে। তো এই সম্পর্কগুলো জানতে পারলাম। তারপর বল কোন কোন প্রাথমিক রাশি, এই যে ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো প্রাথমিক রাশি, কোন কোন প্রাথমিক রাশিতে তৈরি, এক ঝলকে বুঝে গেলাম দেখেই। তাহলে এইভাবে মাত্রা লেখা বলে। এবং এই যে পাওয়ারের যে নাম্বারগুলো দেখছো, এই যে 1 1 -2, এদেরকে মাত্রা বলে। তো আমরা এই মাত্রা লেখাটা শিখবো এবার, আমাদের কাজ হচ্ছে এটাই। কিন্তু উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে এই যে লিখে দিয়েছি, এটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা চলো, এবার দেখো মাত্রা লেখার আগে আমাদের কিছু চিহ্ন সম্পর্কে আগে জানতে হবে। মানে যখন দৈর্ঘ্য থাকবে, সেই দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করব। যদি ভর থাকে তাহলে তাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। যদি সময় থাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। যদি উষ্ণতা থাকে তো তুমি ক্যাপিটাল কে ব্যবহার করতে পারো, বা ক্যাপিটাল থিটা ব্যবহার করতে পারো, ঠিক এরকম ভাবে এই গোল দিয়ে ভেতরে একটা এইচ এর মতো, ঠিক আছে। আর আরো অনেকগুলোই আছে, মোল আছে, ওদের আছে, কিন্তু আমাদের আমাদের এগুলো বেশি ইউজ লাগবে। আর একটা থাকে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা ক্লাস 12-এ খুব কাজে লাগে। তড়িৎ প্রবাহ মাত্রা লিখে দিচ্ছি, তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে বা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করব। তার মানে সবগুলো সিম্বলই ক্যাপিটাল থাকছে, ঠিক আছে। এবার আমরা মাত্রা নির্ণয় করা শিখব। কিছু ভৌত রাশির আমরা মাত্রা নির্ণয় দেখব, এবং সেই মাত্রা কি কি কাজে লাগবে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। তো এখানেই করা যাক। দেখো এবার হচ্ছে মাত্রা নির্ণয়, মানে কিভাবে আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রা বের করব। আচ্ছা, মাত্রা নির্ণয় করার সময় বলছি এখানেও মানে গাণিতিক ফর্মুলা জানতে হবে। যেমন দেখো, আমি সহজ থেকে শুরু করছি, আস্তে আস্তে কঠিনে যাওয়া যাবে। ধরো ফার্স্টে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা বলি দৈর্ঘ্যের স্কোয়ার। তার মানে এর মাত্রা হবে, আচ্ছা মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, কিন্তু দৈর্ঘ্যের স্কোয়ার আছে মানে এল এর পাওয়ারে 2 হবে। তার মানে দেখো ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং এক সেকেন্ড, ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কি, দৈর্ঘ্যের স্কোয়ারের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। এবার এই মাত্রাটাকে এইভাবেও লেখা উচিত। দেখো এম পাওয়ারে 0, এল এর পাওয়ারে 2, টি এর পাওয়ারে 0, এভাবে থাকে। তার মানে কি বোঝাচ্ছে, এম এর পাওয়ারে 0, টি এর পাওয়ারে 0, মানে ক্ষেত্রফল ভর আর সময়ের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধু দৈর্ঘ্যের উপর, এবং সেটা কিভাবে, স্কোয়ারের সাথে। তারপরে দেখো আয়তন, আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, ওই জন্য আমরা লিখবো এল কিউব, অথবা এইভাবে লিখতে পারো m0 l কিউব t0। তারপর হচ্ছে গিয়ে আসবো ঘনত্ব। দেখো ঘনত্ব ফর্মুলা কি, ভর বাই আয়তন। তাহলে ভরের জন্য তো আমি পাবো m,
একদম ঠিক। আর আয়তনের জন্য একটু আগেই বের করলাম, তাহলে কি এল কিউব। এই কিউব তো বোঝা যাচ্ছে না, এটাকে মুছতে হবে। দেখে নিই একবার, চেক করুন। হ্যাঁ ঠিক আছে। হুম, তাহলে দৈর্ঘ্যের কিউব, তাহলে এটাকে আমরা ফাইনালি লিখবো এইভাবে, এম এল এর পাওয়ারে -3। চেক করি নিচে দেখা যাচ্ছে তো, না নিচে চলে যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এম এল এর পাওয়ারে -3। আরো আরো এক্সাম্পল দেখি, চলো। ঘনত্ব হলো, আচ্ছা এবার একটু দ্রুতি বা বেগ তাদের মাত্রাটা দেখি, 4 নম্বর হবে। দ্রুতি বা বেগ, আচ্ছা এখানে বা বেগ বললাম কারণ হচ্ছে মাত্রা, দ্রুতি ও বেগের মাত্রা একই, ওই জন্য বা, কিন্তু দ্রুতি আর বেগ একই জিনিস না, কিন্তু মাথায় রাখতে হবে তাদের মাত্রাটা কি। এবং তাদের সাধারণ ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, কিন্তু অ্যাকচুয়ালি কি দ্রুতির ক্ষেত্রে হচ্ছে দূরত্ব বাই সময়, আর বেগের ক্ষেত্রে হচ্ছে সরণ বাই সময়। কিন্তু দূরত্ব সরণ সবই তো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য বাই সময়। তাহলে এর মাত্রা হচ্ছে দেখো, উপরে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য এল, নিচে সময়, সময়ের জন্য কি আসবে টি, কিন্তু সময়টা তো নিচে আছে, এটাকে উপরে যখন নিয়ে যাবো তখন টি এর পাওয়ারে -1 চলে আসবে। এটা হয়ে গেল হচ্ছে দ্রুতি বা বেগের মাত্রা। তাহলে ভরবেগটা করে নিই। ভরবেগ এর ফর্মুলা হচ্ছে ভর ইন্টু বেগ, বেগকে ভি দিয়ে লিখেছি। এবার ভরের জন্য আসলো এম, আর এই যে বেগ, যে বেগটা আমরা অলরেডি এখানে বের করে রেখেছি সেটা কি এলটি -1। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো ত্বরণ। দেখো ত্বরণ মানে কি বোঝায়, বেগের পরিবর্তন বাই সময়, কিন্তু সংক্ষেপে লিখবো, মানে বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন মানে হচ্ছে, বেগের পরিবর্তন মানে বেগ, মানে এলটি -1, নিচে সময়ের জন্য টি। তাহলে কি পাবো আমরা, এল টি এর পাওয়ারে -2। তারপর চলে আসি হচ্ছে প্রযুক্ত বল, বা সরি বল, শুধু বল। বলকে আমরা লিখি কি ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর, দেখো এখানে পাওয়ারে কি আছে, এখানে 1 আছে, তার মানে এম এর পাওয়ারে শুধু এম হবে, এম এর পাওয়ারে 1 হবে। ত্বরণ, ত্বরণ এই যে বের করেছো, এই যে বের করলে ত্বরণ, ত্বরণ হচ্ছে এল টি এর পাওয়ারে -2, টি এর পাওয়ারে এটা -2। আচ্ছা তারপরে চলে আসি হচ্ছে 8 নম্বর, চাপ। চাপ হচ্ছে সহজভাবে কি বলবো, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এবার বলের মাত্রা যে বের করেছো উপরেই, এম এল টি এর পাওয়ারে -2, আর ক্ষেত্রফলের জন্য হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা পাবো এম, এই তো একটা এল কেটে যাবে, খুব সুন্দর। তো এই একটা এল উপরে চলে যাবে, তাহলে এর পাওয়ারে -1, টি এর পাওয়ারে -2। এটা হচ্ছে চাপের মাত্রা। আচ্ছা এই পেজে আর হবে না, পরে পেজে যেতে হবে। হ্যাঁ চাপ হলে কত নম্বর হলো ওটা দেখলাম, 8 নম্বর হলো, 9 নম্বর ছিল চাপ হলো। এবার চাপের পরে একটু অন্য কিছু দেখা যাক, যেমন কার্য। আচ্ছা এখানে এবার আবার বলি, কার্য বা শক্তি, এদের মাত্রা একই, এবং কার্যের ফর্মুলাটাকে আমি ইউজ করছি। ধরো কার্য মানে আমরা জানি বল আর সরণের গুণ, ঠিক আছে, বল ও সরণের গুণ। তাহলে বলের জন্য হচ্ছে এম এল টি এর পাওয়ারে -2, আর সরণের জন্য এল। তাহলে ফাইনালি পাবো এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -2। ঠিক আছে, এম এল টি এর পাওয়ারে -2। আচ্ছা তাহলে কার্য শক্তির হচ্ছে একই মাত্রা। 10 নম্বর চলে আসো, ক্ষমতা। ক্ষমতাকে আমরা কি বলি সাধারণত, কার্য বাই সময়। আচ্ছা কার্যকে ডাব্লিউ দিয়ে লেখা হয়, কারণ ওয়ার্ক ডান ওখান থেকে আসছে ডাব্লিউ। এবার কার্যের তো মাত্রা এই যে বের করলাম, কার্য হচ্ছে এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -2, আর সময়ের জন্য আর একটা টি, যেহেতু টি এখানে সিঙ্গেল আছে। তাহলে কি আসবে, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে কার্য বাই সময়। তো এগুলো হচ্ছে বেসিক গুলোর মাত্রা বের করলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে, চলো একটু
ক্লাস 10 পাস করে আসলে ক্লাস 10 এর রিলেটেড দেখি কি কি মাত্রা বের করা যায় ক্লাস 10 এর বই থেকে যা যা আছে। দেখো, প্রথমে আমরা চেষ্টা করি রোধের মাত্রা বের করা। এটা আমাদের টার্গেট, রোধের মাত্রা। আচ্ছা, ওহমের সূত্রে গাণিতিক রূপ তোমরা দেখেছো ভি ইকুয়ালস টু আইআর। এই দেখো, আমি বারবার বলছি গাণিতিক রূপ ছাড়া কিন্তু মাত্রা বের করা সহজ হবে না, গাণিতিক রূপ থাকা জরুরি, জানতে হবে। এখান থেকে আর তাহলে কি হবে, আর হবে ভি বাই আই। এই ভিটাকে তোমরা শিখেছো বিভব প্রভেদ, আর বিভব প্রভেদের সাথে কার্যের একটা সম্পর্ক আছে, যে কার্য সমান সমান আধান ইন্টু বিভব প্রভেদ। এখান থেকে বিভব প্রভেদের মাত্রাটাকে বের করব, সেটা কি হবে ডাব্লিউ বাই কিউ। দেখো, আমি বলতে চাইছি রোধের মাত্রা আমরা অনেক ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আরো কি ফর্মুলা আছে, যেমন জুলের সূত্র আছে। জুলের সূত্র মানে জুলের ওই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, সেখানে যে জুলের সূত্র পড়েছো, ওর একটা ফর্মুলা আছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তুমি চাইলে এখান থেকেও রোধের মাত্রা বের করতে পারবে, ওই গাণিতিক ফর্মুলা ব্যবহার করতে পারবে, তুমি এটাতেও করতে পারবে। আমি এটাতে শেখাচ্ছি আমি তোমাদেরকে। তো আমাকে জানতে হবে এই ভি এর মাত্রা, সেই ভি এর মাত্রাটাকে আমি এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে রোধের মাত্রা পেয়ে যাবো। তো আগে ভি এর মাত্রাটা বের করবো, সেটা পরের স্লাইডে দেখো। তো এখানে করছি, দেখো কি পেলাম, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, এখানে লিখে নিই একবার, আমরা পেলাম এটা ডাব্লিউ বাই কিউ। তাহলে আমার টার্গেট হচ্ছে ভি এর মাত্রা বের করা। ডাব্লিউ, ডাব্লিউ মানে কার্য। কার্য কি শিখলে, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -2। আর আধান, আধানের মাত্রা হচ্ছে আইটি। কোথা থেকে পেলাম, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান আধান বাই সময় হয়, তাহলে আধান সমান সমান হবে আই ইন্টু টি। তাহলে আধানের মাত্রা হচ্ছে আই, মাত্রা লিখছি ওই জন্য ছোট টিটাকে বড় টি দিয়ে লিখবো। আর তোমাদের ওটাও শেখালাম যে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই অথবা ক্যাপিটাল এ দিয়ে লিখি, তো আমি আই দিয়ে লিখলাম এখানে। এবার এটাকে সমাধান করো, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -3 আই হয়ে যাবে ইনভার্স। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। এবার এইটাকে পুট করব, এই যে দেখো, এই যে এইখানে ভি এর জায়গায় পুট করব। অতএব দেখো আর ইকুয়ালস টু ভি, দেখো ভিটা বের করলাম কত, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -3 আই এর পাওয়ারে -1। আর কি ছিল নিচে, কি ছিল ভি বাই আই। এই যে ভি তো হয়ে গেল, আইটা আই এর মাত্রা, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ওখানে আই এর মাত্রা কি আই হবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -3 আই এর পাওয়ারে -2। এই হয়ে গেল কমপ্লিট, এই হয়ে গেল রোধের মাত্রা। চলো অন্য একটা দেখা যাক। আরো আরেকটা দেখা যেতে পারে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। চলো ওটা বের করা যাক। কত যে নম্বর চলছিল, 11। চলো 12 নম্বর দেখো, 12 নম্বর টার্গেট হচ্ছে আমাদের এটা। তোমরা ক্লাস 8-এ পড়েছো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, যাকে ক্যাপিটাল জি দিয়ে লেখা হয়, এবং এখানে নিউটনের মহাকর্ষ সূত্র ছিল, মনে আছে নিশ্চয়ই, থাকতে পারে কারো, নাও থাকতে পারে। যে দুটি বস্তু, সহজভাবে বলছি, দুটি বস্তু M1 M2, তাদের মধ্যে ব্যবধান হচ্ছে আর, তারা আর দূরত্বে আছে। তো এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটা নিউটন তার সূত্রে বলেছিল, নিউটন তার মহাকর্ষীয় সূত্রে বলেছে যে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা সমান সমান হবে জি বস্তুদ্বয়, মানে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ইন্টু বস্তুদ্বয়ের ভরের গুণফল, এবং নিচে হবে দূরত্বের বর্গ। এরকম একটা উনি সম্পর্ক দিয়েছিলেন, মানে ওনার সূত্রের একটা গাণিতিক রূপ বেরিয়েছিল। আমাদের টার্গেট হচ্ছে এই গাণিতিক রূপটা কাজে লাগিয়ে ক্যাপিটাল যে জিটা দেখতে পাচ্ছি, এই যে ক্যাপিটাল জি, এটা মাত্রা বের করা। তো এটা মাত্রা বের করার জন্য কি করবো, এটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখো, আগে আমরা কোনাকুনি গুণ করে নিব। কোনাকুনি গুণ করলাম মানে এখানে এফ এর নিচে 1 আছে, এরকম কোনাকুনি, এই যে এটা আর এটা কোনাকুনি গুণ হলো, গুণ করে কি পাবো, এফ আর স্কোয়ার। এখান থেকে আমরা জিটা আগে, জি এর গাণিতিক রূপটাকে সাজাবো। কি আসছে,
এফ আর স্কোয়ার বাই m1 m2, এই যে গাণিতিক রূপটা পেলাম এটাই এখন হেল্প করবে আমাকে মাত্রা বের করতে গিয়ে। জাস্ট আমরা কি করব, এখানে যেমন যেমন ভৌত রাশি আছে সেখানে সেরকম সেরকম মাত্রা পুট করব, সেটা পরের স্লাইডে দেখো। আমরা কি পেলাম সেটা একটু লিখে নিই, এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে এফ এর জন্য হবে কি, এফ হচ্ছে বল, তো বলের মাত্রা ml t এর পাওয়ারে -2, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কি হবে এল স্কোয়ার। নিচে দেখো m1টাও ভর m2টাও ভর, তাহলে একটা ভর, এটার জন্য আরো একটা ভর, তো দুটো আলাদা আলাদা ভর না লিখে আমি m স্কোয়ার করে দেবো। একটা m তো কাটছে, একটা m থাকলো, সেই mটা উপরে চলে m ইনভার্স হবে। এখানকার দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা গুণ হলো, তাহলে এল কিউব আর টি এর পাওয়ারে -2। এইটা হচ্ছে ক্যাপিটাল জি এর মাত্রা। তো ঠিক আছে, তো আজকে ক্লাসটা এইটুকুই থাকবে। তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিই, তোমরা এগুলোর মাত্রা নির্ণয় করবে। যেমন দেখো, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এক হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, কি সমীকরণ? এটা আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে আর এর মাত্রা নির্ণয় করবে, এটা একটা কাজ। আর এর মাত্রা কি হবে? আরেকটা কাজ করবে তোমরা, এই যে এটা পড়েছো যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, এখান থেকে রোধাঙ্কের মাত্রাটা বের করবে। তো এই দুটো কাজ কমপ্লিট করবে। ঠিক আছে, তো আজকে ক্লাস এটুকু। নেক্সট ক্লাসে আমাদের টপিক হবে মাত্রা বিশ্লেষণ, ত্রুটি, এই টপিকগুলো করাবো, খুবই ইম্পর্টেন্ট ওগুলো থেকে কোশ্চেন আসবে পরীক্ষা। ঠিক আছে, হ্যাঁ, ক্লাসে যদি আরো কিছু মনে হয় যে তোমাদের প্রয়োজন মনে হচ্ছে যে কোনো কিছু ব্যাপারে, তো সেগুলো কমেন্ট করে জানাবে।